দর্শক, যদি বাংলা খবর পত্রিকার আজকের আলোচনা আমাদের মাঝে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কবি ও কলামিস্ট জামশেদ উদ্দিন এবং সঞ্চালনায় আমি কিরণ শর্মা। তো আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি এটা হচ্ছে চট্টগ্রাম বন্দর দীর্ঘ 17 বছর একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে এনসিটি কন্টেইনার টার্মিনাল পরিচালিত হয়ে আসছিল এবং এই কন্টেইনার টার্মিনাল বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হওয়ার পর প্রতিষ্ঠানের সাথে বন্দর কর্তৃপক্ষের চুক্তির মেয়াদ ইতিমধ্যে সম্পূর্ণ শেষ হয়েছে, যার কারণে সরকার বেসরকারি ব্যবস্থাপনা বিশেষ করে বিদেশিদের মাধ্যমে এই টার্মিনাল পরিচালনার জন্য কথা যখন উঠে আসছে, তখন বন্দরের কর্মরত কর্মকর্তা কর্মচারী এবং ট্রেড ইউনিয়ন সহ চট্টগ্রামের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে যে সকল সংগঠন কাজ করে তারা এই বিদেশিদের কাছে নিউবোরিং কন্টেইনার টার্মিনালকে দেওয়া বিরোধিতা করে এবং তারই পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অধীন নৌ পরিবহন উপদেষ্টা এবং বন্দর কর্তৃপক্ষ মিলে একটি সিদ্ধান্ত নিয়েছেন, এই টার্মিনালটি পরিচালনা করবে বাংলাদেশ নৌবাহিনী এবং নৌবাহিনী নিয়ন্ত্রণাধীন ডক বোট। এই নৌবাহিনী আগামী 6 মাস এই কন্টেইনার টার্মিনাল পরিচালনা করবেন। উল্লেখ্য, এই যে বন্দরের যে সবচেয়ে বড় এই নিউবোরিং কন্টেইনার টার্মিনাল, এটি নির্মিত হয়েছে বন্দর কর্তৃপক্ষের অর্থায়নে, যার কারণে বন্দর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন কর্মকর্তা কর্মচারী এবং বন্দর সংশ্লিষ্ট বিষয়ে যারা দীর্ঘদিন যাবৎ কাজ করে চলেছেন তারা চাচ্ছেন যে বন্দরের নিজস্ব ব্যবস্থাপনায় এই কন্টেইনার টার্মিনালটি পরিচালিত হোক, কিন্তু সরকার বিষয়টিকে আমলে নিয়ে গুরুত্ব দিয়ে বাংলাদেশ নৌবাহিনীকে এই কন্টেইনার টার্মিনালকে পরিচালনার জন্য দায়িত্ব দিয়েছেন। তবে যে বেসরকারি টার্মিনাল পরিচালনার জন্য বেসরকারি পর্যায়ে যারা এই সাইড পাওয়ারটেক নামক প্রতিষ্ঠানটি যে দীর্ঘদিন যাবত পরিচালনা করে আসছিল, তারা নৌবাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করবেন এই বিষয়টি নিয়ে ঐক্যমত্য হয়েছে। তো আমরা আশা করছি যে এই নিউবোরিং কন্টেইনার টার্মিনাল দেশের যে আয়ের রাজস্ব আয়ের বড় উৎস হলো চট্টগ্রাম বন্দর এবং এই বন্দরের যে আয়ের যে 3টি টার্মিনাল আছে তার সবচেয়ে বেশি আয়ের স্থল হচ্ছে নিউবোরিং কন্টেইনার টার্মিনাল। এই টার্মিনালের নিয়ে বন্দর কর্তৃপক্ষ সর্বাত্মক সহযোগিতা করবেন বাংলাদেশ নৌবাহিনীকে। তো আমি আজকে আহ্বান জানাবো আমাদের চট্টগ্রামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং সমালোচনা করেন এবং গঠনমূলক বিভিন্ন বিষয় নিয়ে তার লেখনী মাধ্যমে প্রকাশ করে থাকেন এবং চট্টগ্রামের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করেন আমাদের কবি ও কলামিস্ট জনাব জামশেদ উদ্দিন। আমি আহ্বান জানাচ্ছি এই ব্যাপারে কিছু বলার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলা খবর চ্যানেলকে সাথে যারা জড়িত রয়েছেন কলা কৌশলী এবং যারা আমাদের নিয়মিত এই টক শো দেখছেন তাদের প্রতি আমার অভিনন্দন রইল। যে কথাটা আজকে আপনি কিরণ ভাই সম্পাদক, বাংলা খবরের সম্পাদক কিরণ ভাই বিশিষ্ট সাংবাদিক, আপনি যে কথাটা বললেন আপনি নিজেও উপলব্ধি করতে পেরেছেন, যেহেতু আপনি চট্টগ্রাম অবস্থান করছেন, যে চট্টগ্রামের নয় শুধু বাংলাদেশের প্রাণ অর্থনৈতিক হৃৎপিণ্ড যাকে বলা হয় চট্টগ্রাম বন্দর, সেই অর্থনীতির হৃৎপিণ্ডকে যদি গতিশীল করা না যায়
তাহলে আমাদের জাতীয় অর্থনীতিতে একটা বড় ধরনের ধস নামার সম্ভাবনা থেকে যায়। জাতীয় বাজেটের 50% এই যে রাজস্বটা আয় হয়ে থাকে সেটা চট্টগ্রাম বন্দর থেকে হয়ে থাকে, এবং আমদানি রপ্তানির 90% কিন্তু চট্টগ্রাম বন্দর দিয়ে করে থাকে। তো সেক্ষেত্রে আমরা বলতে হবে যে আমাদের অর্থনীতির হৃৎপিণ্ড চট্টগ্রাম বন্দর। আপনাকে মানে এটার একটা মানে পরিপূরক কথা বলে, আমাদের সিটি কর্পোরেশন এবছর বাজেট ঘোষণা করেছে, হ্যাঁ, প্রায় 350 কোটি টাকা। কিন্তু আমাদের বন্দর প্রতি বছর, গত বছরে আমরা দেখেছি 2023-24 অর্থ বছরে 70,000 কোটি টাকা রাজস্ব আয় আমাদের বন্দর থেকে হয়েছে। কিন্তু চট্টগ্রামের জন্য খরচ করা হচ্ছে কত? 300 কোটি, 700 কোটি বা 500 কোটি টাকা। এটাকে ধরে নিলাম। তো আরো অন্যান্য কোনো কোনো বড় বড় প্রকল্প আর আছে, রাষ্ট্রীয় ভবন আছে, এটি জাস্ট সিটি কর্পোরেশনের কিছু সেবামূলক কাজের জন্য সামনে একটা বরাদ্দ আছে, সেটা সবাই আপনার সিটে ধরতে হবে। তো আমাদের এই বন্দর, আমাদের অর্থ দিয়ে, রাজস্ব অর্থ দিয়ে, যেটি আপনি একটু আগে বলছেন, নিউ মেরিন কন্টেইনার স্থাপন করা হয়েছে বন্দরের টাকা দিয়ে। আমাদের টাকা দিয়ে আমাদের বন্দর আমরা স্থাপন করেছি। আমাদের কিসের প্রয়োজন রয়েছে যে আমরা বিদেশি হাতে এই বন্দর তুলে দেব? আমরা জাতীয় স্বার্থের বিষয়টা দেখব। ব্যক্তি স্বার্থ চাইতে জাতীয় স্বার্থটা আমাদের বড় করে দেখতে হবে। আমাদের রাষ্ট্র টিকে থাকলে তো আমার নাগরিক টিকে থাকবে। আমি 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 লেখক হিসেবে, আপনি সম্পাদক হিসেবে আপনি বেঁচে থাকতে পারবেন, রাষ্ট্র বেঁচে থাকতে পারবে। এই জন্য বন্দর বিষয়ে কিন্তু দেখা যাচ্ছে জাতি এক জায়গায় কিন্তু ঐক্যমত। সেটা তো সরকার অত্যন্ত গুরুত্বের সাথে সরকারও গুরুত্ব উপলব্ধি করেছে। কেন উপলব্ধি করেছে? আপনি দেখছেন গত এই 14 মাসেই তো, জুলাই মাসে দেখা গেল 27-28 তারিখে ঢাকার থেকে লং মার্চ, রুট মার্চ করেছে বন্দরমুখী। এটা কোনোভাবেই যেন বিদেশি হাতে হস্তান্তর করা না যায়, কয়েকটা রাজনৈতিক সংগঠন করেছে। এইগুলো যে আবার আমাদের আর বড় দলগুলো এর বিরোধী না, তারাও বিরোধী করেনি, তারাও মনোসমর্থন করেছে, তারাও চাই যে এটা বিদেশি হাতে না যাক। সব দিক দিয়ে আমাদের এই চট্টগ্রাম বন্দর দেশের ব্যবস্থাপনায় এখন তো আমরা দেখতে পাচ্ছি গত রাত্রে যেটা মধ্যরাতে নাকি সাইবার ট্যাক্স 70 বছর, দেখে 70 বছর একটা আমার দেশের প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, ওরা পরিচালনা করছে। তাদের পরিচালনা তো আমরা দেখা গেল যে আমরা 70,000 কোটি টাকা আমাদের রাজস্ব আয় আমাদের হয়েছে বন্দর থেকে। এবার আশা রাখবো আমরা, যেহেতু আমরা সরাসরি এবার নৌবাহিনী যেহেতু নিয়ন্ত্রণ করবে, নৌবাহিনী হচ্ছে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, 6 মাসে আমরা কতটুকু রেজাল্ট দিতে পারছি। তো এই নয় যে আমাদের আরো গতিশীল হওয়ার জন্য যা যা করা প্রয়োজন আছে, যে সমস্ত বিষয়গুলো, যে সমস্ত সমস্যাগুলো, সেটাও চিন্তা করা খুব প্রয়োজন আছে। বন্দর নিয়ে আমাদের আপস হবে না। হ্যাঁ, ত্রিমাত্রিক যে রাজনৈতিক প্রবাহ, যে বন্দর নিয়ে আমাদের মাঝে মাঝে আমরা যে সমস্ত কথা শুনি, সেটা যেন না হয়, বন্দর যেন ক্ষতিগ্রস্ত না হয়। বন্দর ক্ষতিগ্রস্ত হলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। বন্দর যদি কোনো কিছু হয়, তাহলে দেখবেন যে কেউ সেখান থেকে রক্ষা পাবে না। কথা বুঝছেন? অর্থাৎ বন্দর নিয়ে মনে হচ্ছে বন্দরকে এটা আমরা বলবো, বন্দর যেন রাজনীতির মানে রোষানা না করে, রাজনৈতিক বলি আচরণ না করে, ব্যক্তি স্বার্থ ব্যবহার না হয়ে রাষ্ট্র স্বার্থ বন্দর ব্যবহার হবে, সেই দিকটা আমাদের খেয়াল করতে হবে। আবার আপনি আরেকটা দিন দেখেন, বন্দরের সাথে কিন্তু পরোক্ষভাবে যে গার্মেন্টস, আজকে আমাদের লক্ষ লক্ষ পোশাক শিল্প, আবার চেনা ফার্ম আছে। চেনা ফার্ম কত করে জানা? 2000 চেনা ফার্ম আছে। সিএনএফ ফার্ম মানে আমদানি রপ্তানির ক্ষেত্রে তারা কাজ করে থাকি। সেটা ওই শুধু আমদানি রপ্তানির তাদের একটা সাইড বললাম। এইভাবে বন্দরকে নিয়ে আমাদের পুরো রাষ্ট্রটা কিন্তু একটা অর্থনীতির চালিকা শক্তি হিসেবে কাজ করতেছে। এনআরবি যে আন্দোলনটা করছে দেখছেন, সেটা প্রতিদিন 200 কোটি টাকা আমাদের রাজস্ব কোটি। প্রথম পর্যায়ে তো 12 দিন করলো, প্রথম পর্যায়ে 12 দিন, দ্বিতীয় পর্যায়ে দেখা গেল প্রায় আমরা 3,000 কোটি টাকা আমাদের প্রতিসংখ্য হয়েছে।
এত বড় ক্ষতি হওয়া আমাদের অর্থনীতির জন্য এটা এটা কি তারা পূরণ করতে পারবে, যারা এই যে কর্মরত, যারা আন্দোলন করে? এটা আন্দোলন আন্দোলন কিভাবে কেন হলো সেই দিকটাও আমাদের দেখতে হবে। অন্যদিকে আবার এই আন্দোলন হয়ে আমাদের অর্থনীতির যে মারাত্মক একটা দশ নামতেছে সেটাও আমাদের দেখতে হবে। সেই বিষয়গুলো যদি আমরা না দেখি, হালকা ভাবে চিন্তা ভাবনা করে চিন্তা করলে তো হবে না। 200 কোটি টাকা মানে কি, এটা কি চারটেই কথা? রাষ্ট্র মানুষ, যেখানে আমরা আমাদের দেশের এবার আপনি দেখতে পাচ্ছেন না, আমদানি রপ্তানি ক্ষেত্রে যে এই যে কাস্টমসে যে দুইটা ভাগ করা হলো, একটা বিভাগ থাকবে যে ট্যাক্স হিসাব করা, আর এক গ্রুপ ট্যাক্স আদায় করবেন। এইটা তো মানে যারা কাজ করবেন তারা আমার বাংলাদেশের লোকই, তো বাইরের লোক নয়। তো আমি চাকরি করব বন্দরের কাস্টমসে, তাহলে আমরা যখন এই ট্যাক্স আদায় করতে যে আমাদের দুইটা গ্রুপ বিভাগ হলো, সেখানে আমার প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেশের যে এই যে রাজস্ব আয়ের যে বিঘ্নতা সৃষ্টি করা, এটা কি আসলেও কি কতটা যৌক্তিক? একজন কর্মরত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মকর্তা কর্মচারী হয়ে সরকারের সিদ্ধান্তের বাহিরে যে যে আন্দোলন করা, এই আন্দোলনে সরকার এতদিন কেন এই কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, এবং না করতে করে যে এই যে বিপুল পরিমাণ রাজস্ব আয়ের যে ঘাটতি হয়েছে, এটা পূরণ করবে কিভাবে সম্ভব? আমি সেটা তো আপনাদের যে কথাটা বলতেছি, যে আমাদের আসলে শোনেন, আমরা রাজনৈতিকভাবে একটু অস্থিরতা অবস্থা বিরাজ করছে বাংলাদেশে, সেটা আমরা স্বীকার করতে হবে। রাজনৈতিক এই টাল মেটাল অবস্থায় যদি আমাদের অবস্থা হয়, তাহলে আবার সমস্যা হবে। একদিকে দেখছি যে রাজনীতিতে যে আমাদের যে বিষয়গুলো নিয়ে জাতীয় ঐক্যমত যেখানে হওয়ার প্রয়োজন ছিল, সেখানে দেখা যায় মাঝে মাঝে রাজনৈতিক দলগুলো কিছু সত্য মানে, কিছু সত্য মানছে না। বিশেষ করে সংবিধান সংশোধন নিয়ে, যেটা সংবিধান সংশোধন নিয়ে যে যে বিষয়টা বলছেন, জি জি যে আমরা লক্ষ্য করেছি যে বর্তমান যে সংবিধান সংশোধন নিয়ে যে কমিটি কাজ করে, ঐক্যমত্য কমিশন কাজ করছে, তার এই ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলেরিয়াস, তিনি বলেছেন যে বাংলাদেশের যে এই যে হাইকোর্ট রয়েছে, হাইকোর্টের যে প্রত্যেকটা বিভাগীয় শহরে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের জন্য সকল রাজনৈতিক দল ঐক্যমত্য হয়েছে, কিন্তু এর মধ্যে যে কর্মরত বিশেষ করে আইনজীবীরা এর ঢাকায় যারা আইনজীবী রয়েছেন বর্তমানে, তারা এই ব্যাপারে প্রচন্ড রকমের বিরোধিতা করেছে, এবং এই বিরোধিতা করতে যে তারা হাইকোর্টে সেখানে মামলাও করেছেন। মামলা করে যে একটা যৌক্তিকতা তুলে ধরেছেন যে সাবেক রাষ্ট্রপতি এরশাদের সময়ে যে সারা বাংলাদেশের 6টি বিভাগীয় শহরে হাইকোর্টের বেঞ্চ স্থাপন করেছিলেন। সেখানে প্রথম পর্যায়ে সার্কিট বেঞ্চ ছিল অস্থায়ী, পরবর্তী পর্যায়ে স্থায়ী যখন করেছেন এই বিভাগীয় শহরগুলিতে, তখন সেই সময়ের এই হাইকোর্টের ঢাকার আইনজীবীরা মামলা করেছেন, এবং মামলা করার পরে 8ম সংশোধনীতে আপনার হাইকোর্ট রায় দিয়েছেন যে এই সংশোধনী বাতিল করা হলো। সংবিধানের 100 অনুচ্ছেদ অনুযায়ী উল্লেখ আছে যে বাংলাদেশের হাইকোর্ট হবে একমাত্র ঢাকায়, এবং ঢাকার বাইরে কোনো হাইকোর্টের বেঞ্চ স্থাপন করা যাবে না। সেই প্রশ্ন তুলে হাইকোর্টের ওই 6টি বেঞ্চ করেছেন সে বাতিলের আদেশ, তখন হাইকোর্টের আমি আপনার সাথে 4 সদস্য বিশিষ্ট বিচারপতির বেঞ্চ এই এই অধ্যাদেশ, প্রেসিডেন্ট অধ্যাদেশ বাতিল করে। আমি এর সাথে একটু সংযোগ করতে চাচ্ছি আর কি। আমাদের দেশে আমেরিকাতে কিন্তু আছে এই বিষয়গুলো। বিগত সরকারের নীতি নির্ধারণ, অর্থনৈতিক কার্যকলাপ এরা সবসময় মনিটরিং করে এবং সংযুক্ত করে, ওরা বাতিল করে না। আমাদের দেশে কিন্তু সেটা হয় না। কিন্তু আপনার যে কোনো সরকার আমলে কিছু কিছু ভালো কাজ আছে, সেগুলোকে আপনাকে গ্রহণ করা উচিত। হয়তো এটা আমি একটু আগেই বলছিলাম যে কথাটা হচ্ছে যে হাইকোর্টের 6টি বেঞ্চ যদি বিভাগীয় শহরগুলোতে স্থাপন করা হয়, এতে করে সাধারণ মানুষ হয়রানি থেকে রক্ষা পায়। কেমন হয়রানি কেমন? হাইকোর্টে যে কেউ মামলা করার জন্য বা আইনগত সে অধিকার অর্জন করার জন্য যখন সে আবেদন করবে, একজন নাগরিককে সে
প্রত্যন্ত অঞ্চলে যিনি বসবাস করেন উনি ঢাকা শহরে গিয়ে তার অবস্থা থাকতে পারে না, অর্থনৈতিক অবস্থা তার নাজুক অবস্থায় সে কখনো হাইকোর্টের সে সুবিধাটা ভোগ করতে পারবে না। যদি বিবেকী পর্যায়ে হয়ে থাকে, এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে একজন সাধারণ মানুষও তার বিবেকী পর্যায়ে একটি বেঞ্চে তার আবেদনটা প্রথমে সে তাহলে আমরা ধরে নিতে পারি যে সাধারণ মানুষ যারা বিচার প্রার্থী, তারা, আমরা অনেক ক্ষেত্রে আলোচনা করে দেখেছি যে সাধারণ বিচার প্রার্থী যারা রয়েছে তারা হাইকোর্টের যে স্থায়ী বেঞ্চ হোক বা অস্থায়ী বেঞ্চ হোক, সেই বিভাগীয় শহরে হাইকোর্টে বেঞ্চ করার জন্য তারা দাবি জানাচ্ছে, অন্তত একটা এইটা চাচ্ছে। এই কারণে আমরা যে এখন বর্তমানে যে এই সংবিধান সংশোধনী জন্য যে ঐক্যমত্য কমিশন কাজ করছে, সেখানে সকল রাজনৈতিক দল বর্তমানে যে আলোচনায় রয়েছে, সেই রাজনৈতিক দলগুলো এখানে কয়েকটা বিষয়, বিশেষ 5টা বিষয়ে ঐক্যমত্য হয়েছে। সেটা হলো সংবিধানের 70 অনুচ্ছেদ পরিবর্তন, স্থায়ী সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইটার এই ব্যাপারে পরিবর্তন, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, রাষ্ট্রপতির ক্ষমা সম্পর্কিত বিধান, হাইকোর্টের বেঞ্চ বিকেন্দ্রীকরণ। বিশেষ করে যে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, এক্ষেত্রে প্রস্তাবনা দেওয়া হয়েছে যে যেই সরকার, যারা সরকার পরিচালনা করবে, বিরোধী দল থেকে সব সভাপতিগুলো দায়িত্ব বিরোধী রাজনৈতিক দলের সভাপতি থাকবেন। এইটা জন্য সবাই একমত হয়েছে। এটা একটা খুব ভালো প্রস্তাবনা, আমার দৃষ্টিতে এটা হতে পারে। আমার দৃষ্টিতে এটা আমরা মনে করি যে চমৎকার একটা বিষয়ে ঐক্যমত্য হয়েছে। তবে আমরা আর একটা বিষয়, যে বন্দরের বিষয়টা নিয়ে যে আমরা এনসিটি নিউ কন্টেইনার টার্মিনাল বিষয়টি একটু বলা শেষ করিনি, সেটা হচ্ছে যে চট্টগ্রাম বন্দরের যে নিউ কন্টেইনার টার্মিনাল প্রতি বছর যে রাজস্বের যে বিশাল একটা অঙ্ক আদায় হয় রাজস্ব, তার বেশিরভাগই আয়টা হয় নিউ কন্টেইনার টার্মিনাল দিয়ে। তো এতদিন একটি বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশের, সেটা হচ্ছে যে সাইপ্রাসটা পরিচালনা করছে। এখন বাংলাদেশ নৌবাহিনী যে এই 6 মাস যে আগামী পরিচালনা করবেন আজ 7 তারিখ থেকে, এই 6 মাস পরিচালনার মধ্য দিয়ে আমরা মনে করি যে আগামী ডিসেম্বরের মধ্যে তারা একটা, যে ওই প্রতিষ্ঠান থেকে তারা কতটুকু ভালো করবেন কিংবা খারাপ করবেন, এই বিষয়টার কিন্তু উপরে যারা বন্দরের প্রতি দৃষ্টি রাখেন, বন্দর নিয়ে কাজ করেন, এবং বন্দর কর্তৃপক্ষ যেন ওই নৌবাহিনী যে পরিচালনা করে, যে তার যদি বেশি রাজস্ব আয় করতে পারেন, তাহলে এটা হবে গিয়ে যে হ্যাঁ, আমাদের দেশীয় ব্যবস্থাপনায়, বন্দর কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় কিংবা আমাদের নৌবাহিনীর ব্যবস্থাপনায় এই বন্দর পরিচালিত হলে, কন্টেইনার টার্মিনাল পরিচালিত হলে বেশি আয় হবে। আর বিদেশিদের দিয়ে যদি আমরা করি তাহলে কম হবে। এটা আমার তো মনে করি, আপনি কি মনে করেন এটা চ্যালেঞ্জ? না, এটা অবশ্য চ্যালেঞ্জের বিষয় ছিল। মানে 2023 সালে 22-23 সালে অর্থ বছরে জাতীয় বাজেট ঘোষণা করছিল, তখনও দেখলাম যে চট্টগ্রাম বন্দর থেকে যে রাজস্ব আয় হচ্ছিল মাত্র 30,000 কোটি টাকা। সেক্ষেত্রে যে এনআরবির যে চেয়ারম্যান, যিনি কমিশনার ছিলেন, তার অসঙ্গতি আয় এবং কিছু দুর্নীতির বিষয়ে যখন কথা উঠে, তখন আরো একটু সচেতন হওয়ার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে সে আয় দ্বিগুণ বেড়ে যায়, রাজস্ব আয়টা দ্বিগুণ বেড়ে যায়। আপনি যেভাবে বলুন না কেন, আমাদের বন্দরের যে বিষয়গুলো, বন্দর বিষয়ে কোনো মানুষ আমাদের রাষ্ট্রকেও আপোস করার সুযোগ নেই। সেক্ষেত্রে সবাই আমরা একমত যে বন্দর এবং আমাদের যেটা আমরা করিডোর, সেই বিষয়গুলো আমরা একমত পোষণ করতে হবে। আমি আপনার যে কথাটা আর একটু বলি, যে কথাটা আপনি বলেছেন যে আমাদের ওই সংবিধানের সংশোধনী, যে এক্ষেত্রে আমরা আপাতত আমাদের দেশের একটা টার্গেট থাকতে হবে, যে এই কারণে যে নির্বাচনের মুখী আমাদের কি কি কাজ করলে আমাদের নির্বাচনকে আরো জনপ্রিয়তা এবং নিরপেক্ষ গণতান্ত্রিক প্রক্রিয়া করা যায়। আমি আমি জনাব সম্পাদক মহাশয়কে বলতে চাই যে যে আমাদের এখন যে পার্লামেন্টটা, আমরা এটা একসময় লিখিতভাবে প্রস্তাব করেছি, আমি নিজেও আর্টিকেল লিখেছি, মান্না ভাইও প্রস্তাব করেছেন দ্বিকক্ষ পার্লামেন্টের জন্য। সেই আলোকে মনে হচ্ছে আমাদের এখন নির্বাচন প্রক্রিয়া চলছে।
আমি দ্বিপক্ষ বিশিষ্ট যে পার্লামেন্ট পার্লামেন্ট এটা দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্টের যেই সকল দেশে রয়েছে, আমাদের দেশে মনে করেন এটা কতটুকু যৌক্তিকতা আছে, এবং এই যে দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্টে জনগণ কি সুফল পাবে? এটা আমি যেটা লিখেছি, আমার আর্টিকেল আমি লিখছি, সেটা হচ্ছে যে আমাদের দেশের জনসংখ্যা, আমাদের যে ভৌগোলিক অবস্থান অনুযায়ী জনসংখ্যা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ আমরা কথা বলছি। সেখানে রাজনৈতিক চর্চা আমরা যেভাবে করেছি, আমাদের যে রাজনৈতিক চর্চা যেভাবে করছি, রাজনীতিতে আমাদের রাজনৈতিক মেরুকরণে অস্বচ্ছতা পরিপূর্ণ হয়েছে। মানুষের অধিকাংশ মানুষের তার অধিকার সেখানে পার্লামেন্ট সে রিপ্রেজেন্ট করতে পারছিল না। সেক্ষেত্রে দ্বিকক্ষ পার্লামেন্টের মধ্যে দিয়ে সাধারণ মানুষের সে অধিকার, রুজি রুজির অধিকার, এখানে আমি সেই বিষয়গুলো আসার জন্য কিন্তু আমরা দ্বিকক্ষ পার্লামেন্ট আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সেখানে প্রথম পক্ষ যে উচ্চ কক্ষ কি করবে, নিম্ন কক্ষ কি করবে, এগুলো আমার একটা রূপরেখা আমি লিখেছি, দিয়েছি। কিন্তু এর মধ্যে দিয়ে আমাদের একটা অন্তর্বর্তীকালীন সরকার ওনারা কিভাবে করতেছেন সেটা এখনো পর্যন্ত জাতির কাছে এটার সাথে প্রকাশ করেনি, এবং নিম্ন কক্ষ এটার সাথে যদি প্রকাশ করলে তো তাতে আরো একটু ক্লিয়ার হবে। আমি আর একটু আপনার সাথে একটু যোগ করি। আমাদের যে সংবিধানের যে 4টি মৌলিক নীতি আছে, সেটা অবশ্য জাতি জানে, আপনিও জানেন। যেটা 4টি মূলনীতি হচ্ছে, একটা হচ্ছে যেটা আমরা বলি যে বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। এটা তো 72 সংবিধান, 1972 সালে। এখন এই যে সংবিধানের যে মূল 4টি নীতি কখন রচিত হয়েছে? 1972 সালে। 72 সালের প্রেক্ষাপটটা কি ছিল? একটা নতুন সদ্য স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র, পুরো জাতি একটা ঐক্যবদ্ধ ভাবে এক জায়গায় অবস্থান করতেছে, সবাই স্বাধীনতার পক্ষে অবস্থান করতেছে। ওই অবস্থার পরিপ্রেক্ষিতে সংবিধান যখন যারা প্রণয়ন করেছেন, জাতির ম্যান্ডেটকে গ্রহণ করে, ভৌগোলিক অবস্থা চিন্তা ভাবনা করে সংবিধানটা দেওয়া হয়েছে। এখনকার প্রেক্ষাপটে কিন্তু আপনি দেখেন, কেন এই কথাটা আমি বললাম, আজকে 2025 সালে এসে সংবিধান সংশোধন করতে গিয়ে কিন্তু একদল এটা পছন্দ করে, একদল এটা পছন্দ করে, একদল ওইটা ভেটো দিচ্ছে। কারণ প্রেক্ষাপট কিন্তু প্রেক্ষাপটের কারণে কিন্তু সংবিধান আপনি ইচ্ছে করলে আপনি সংশোধন করতে পারবেন না। তবে এই ক্ষেত্রে একটা কথা আমি বলে দিই, না এটা তো সংশোধনী হয়েছে, দুটা মূলনীতি, সংশোধন বহু সংশোধন হয়েছে। আপনি ইচ্ছে করলে না 2 মূলনীতি সংশোধনী হয়েছে। আমি দুইটা কথা বলি। একটা হচ্ছে আমরা বলি যে ধর্মনিরপেক্ষতা, 1900 ধর্মনিরপেক্ষতা দেখা যাচ্ছে এটা হয়েছে সর্বশক্তিমান আল্লাহ তাআলার প্রতি এটা এই সংবিধানটা আপনার এরশাদের আমলে, এরশাদ তার ক্ষমতা যখন অবস্থা চলে যায় 1968 সালে, তখন আর সে কিছু করতে পারে নাই। সে চিন্তা করলো যে আমি ধর্মনিরপেক্ষতার জায়গায় আমি যে রাষ্ট্রীয় ধর্মটা সংযোগ করি, তাহলে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান আমার সমর্থন করবে, আমি আরো ক্ষমতা দীর্ঘায়িত করবে। কিন্তু জনগণ সেটা মানেনি, যেন তীব্র আন্দোলনের মুখে 1990 সালে কিন্তু এরশাদ সরকারের কিন্তু পতন হয়েছে। আবার আপনি দেখুন 1977 সালেও কিন্তু আমাদের এই যে ছোট্ট আমি যে কথাটা কেন বলছি, আপনি সংবিধান অক্ষত রেখে পার্লামেন্ট গঠিত হলে আপনি অসংখ্য আপনি সংসদে আনতে পারতেছেন, সংসদের জন্য আমার নিষেধ নাই। যেমন আপনি বিসমিল্লাহ সংযুক্ত হয়েছেন 1977 সালে, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের আমলে, তো বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত হয়েছেন। এইভাবে তো আপনি সংবিধানকে যদি বলবৎ রেখে আপনি সংশোধন করতে পারেন, এতে তো আপত্তি কিছু নাই। আপনাকে উচিত হবে, এবং কি উচিত হবে, নির্বাচনকে কিন্তু আপনি গতিশীল করার জন্য নির্বাচনের যে আঙ্গিক আছে, বৈশিষ্ট্যগুলো আছে, এগুলোকে আরো দ্রুত বাস্তবায়ন করার জন্য সে কাজের দিকে আপনার মনোনিবেশ হওয়া উচিত। সেদিকে আগে যদি আপনি সংবিধান মৌলিক নীতি পরিবর্তন করতে যান, তাহলে হজবড় হয়ে যাবে। হজবড় হলে দেখবেন হয়তো আমাদের সুনির্দিষ্ট ভাবে যে সুনির্দিষ্ট একটা সময় আছে, আমরা বলতেছি কেউ বলতেছি ডিসেম্বরে, কেউ বলতেছি ফেব্রুয়ারি মার্চে, সেদিকে আর সম্ভাবনা। আমরা তো এই যে চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা নিয়ে এবং বাংলাদেশের হাইকোর্টের স্থায়ী বেঞ্চ বিভাগীয় স্থানান্তর নিয়ে কথা বলেছি দর্শক। তো আমরা আলোচনা বলতে বলতে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা চাচ্ছি যে আসলে জনগণ চাচ্ছে
যে হাইকোর্টের বেঞ্চ যে বাংলাদেশের ঢাকা, রাজধানী ঢাকায় শুধু থাকুক না, কিন্তু এটা 72 সংবিধানে এটা লেখা হয়েছে। কিন্তু জনগণের প্রয়োজনীয়তায় যে আজকে যদি কোনো ব্যাপারে যে কোনো ব্যক্তিকে কোনো মামলার ব্যাপারে রিট করতে হয়, সেই ঢাকাতে যে একটি মামলা রিট করতে অনেক সময়ের প্রয়োজন এবং অর্থের প্রয়োজন। এই অর্থনৈতিক ব্যাপার নিয়ে আমরা পৃথিবীর বিভিন্ন দেশে এই বিষয়টিকে চিন্তা করে হাইকোর্টের বেঞ্চ বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরে স্থানান্তরের ব্যবস্থা করেছেন। অন্তত একটা বেঞ্চ স্থাপন করতে পারে। আমরা মনে করি একাধিক না করে বিভাগীয় যে কটি শহর রয়েছে সেই শহরগুলিতে যে হাইকোর্টের বেঞ্চ স্থানান্তরের জন্য একটা প্রক্রিয়া শুরু করা, যেহেতু সকল রাজনৈতিক দল যারা আজকে সংবিধান সংশোধনী নিয়ে আলোচনায় রয়েছেন তারা সকলেই ঐকমত্য হয়েছেন যে হাইকোর্টের বেঞ্চ বিভাগীয় শহরগুলিতে স্থানান্তরের জন্য সকলেই মতামত দিয়েছেন। আমরা মনে করি যে কোনো শত ভালো কাজেও বাধা থাকবে। হাইকোর্টের কিছু সংখ্যক আইনজীবী যারা চাচ্ছেন না যে ঢাকার বাইরে হাইকোর্টের বেঞ্চ স্থায়ী বেঞ্চ কিংবা অস্থায়ী বেঞ্চ হোক। আমরা মনে করি যে জনগণের স্বার্থেই যদি আমাদের কাজ হয়, জনগণের স্বার্থেই যদি আমাদের রাজনীতি হয়, জনগণের কল্যাণে যদি আমাদের কর্মকাণ্ড হয়, তাহলে আমরা মনে করি যে এর কাজে বিরোধিতা না করে জনগণের পাওনা, জনগণের বিচারের সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই ব্যাপারে বিরোধিতা না করে বরং সহযোগিতা করার জন্য বিজ্ঞ আইনজীবীদের প্রতি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আমরা চাচ্ছি যে এই বাংলাদেশে যে বর্তমান অন্তর্বর্তী সরকার যারা রয়েছেন তারা এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে এই ব্যাপারে এটা কোন প্রক্রিয়া হবে আগামী সংসদ নির্বাচনের, সেই সংসদেই এই বিষয়টি নিয়ে এখন ঐক্যমত্য থেকে কি সেখানেই এটা পাস হবে না এবং বর্তমানে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এটি পাস হবে, সেই বিষয়টি চিন্তা করে যেই পদ্ধতিতে তত দ্রুত করা সম্ভব সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সর্বশেষ আমাদের আলোচনায় আমাদের আজকের কবি ও কলামিস্ট জনাব জামশেদ আমাদেরকে আশ্বস্ত করবেন বা আলোচনায় করবেন যে আমরা যে এই যে চট্টগ্রাম বন্দরের 3টি কন্টেইনার টার্মিনাল, পতেঙ্গা টার্মিনাল, নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এবং কন্টেইনার টার্মিনাল, এই যে সিসিটি, এনসিটি এবং পিসিটি, এগুলো পরিচালনার জন্য আমরা ইতিপূর্বে চট্টগ্রামের সকল রাজনৈতিক দল বারবার আবেদন নিবেদন করে আসছে যে চট্টগ্রাম বন্দরের কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় এই টার্মিনালগুলো পরিচালিত হোক। কিন্তু এটা সত্য যে সরকার এখানে এই রাজনৈতিক দলগুলোর স্থানীয় চাওয়া পাওয়াকে উপেক্ষা করে সেই সচিবালয়ের মাধ্যমে, মন্ত্রণালয়ের মাধ্যমে সিদ্ধান্ত দিয়ে থাকেন যে এগুলো পরিচালনার জন্য। ইতিমধ্যে আমাদের পিসিটি পতেঙ্গা কন্টেইনার বিদেশি ব্যবস্থাপনা পরিচালনার জন্য দিয়ে দেওয়া হয়েছে, নিউমোরিং কন্টেইনার টার্মিনাল দেওয়ার জন্য প্রক্রিয়া ছিল। তো আমরা মনে করি আজকে এই যে সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত নিজেদের ব্যবস্থা না, অর্থাৎ বাংলাদেশ সরকারের নৌবাহিনী এটা পরিচালনা করবেন। আশা করি এই পরিচালনার মধ্য দিয়ে আমাদের আগামী দিনে সবাইকে চ্যালেঞ্জ হিসেবে দেখিয়ে দেবে নৌবাহিনী, ওখান থেকে আমরা কি ভালো করব না সেই আমরা নিজেদের ব্যবস্থাপনা ভালো করব না আমাদের কথাও আপনার সাথে এবং দেশের নিরাপত্তার বিষয়টাকে অগ্রাধিকার দিতে হবে। এখানে আমি একটা পয়েন্ট দিয়ে আমি শেষ করবো, যেহেতু আপনি কন্টেইনার সহ সব কন্টেইনার সম্পর্কে আপনার একটা ভালোই বলেছেন, আপনি অবস্থানা করেন, কিন্তু আমরা একটা বিষয় কিন্তু বারবার এড়িয়ে যাচ্ছি। চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল যে নির্মাণ করা হবে সেই বিষয়ে কিন্তু জাতি মনে হচ্ছে এখনো ঘুমে আছে। আমি বলবো 2024 সালে 7ই আগস্ট
আগস্ট 7 আগস্ট দৈনিক ভোরের কাগজ আমি এই বিষয়ে একটা উপসম্পাদকীয় লিখেছি যে বে টার্মিনাল যেটা নির্মাণ করা হবে আমাদের চট্টগ্রাম বন্দরে, হ্যাঁ, সেটি ঠিক আরেকটি চট্টগ্রাম বন্দরে যে কার্যক্রম করে তার সাথে আরো আধুনিক, তার সাথে আরো আধুনিক গতিশীল, এটা কিন্তু বিশ্বব্যাংকে কিন্তু এটার জন্য কিন্তু আগ্রহ প্রকাশ করেছে এবং ঋণ বরাদ্দ করেছে। 10,000 কোটি টাকা ঋণ বরাদ্দ করা হয়েছে, বুঝছেন। আমি কিন্তু একটা কথা বলেছিলাম এই কারণে যে বিশ্বব্যাংকের যে লোনটা আমাদেরকে বে টার্মিনালের জন্য প্রস্তাবনা দিয়েছেন, সেটাকে আরো একটু বিবেচনা করার জন্য, আরো একটু কাটছাট করার জন্য, কিভাবে করলে আমাদের জাতীয় স্বার্থটা সংরক্ষিত হবে সেই বিষয়টা নিয়ে কিন্তু আমার কলমটা লিখছি। পাশাপাশি কিন্তু বে টার্মিনাল নির্মাণ হওয়া একটা ক্রস বাঁধ দেওয়ার একটা কথা আছে সেখানে, তার কারণ সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য, শাসন করার জন্য এবং উত্তাল যে ঢেউ, উত্তাল যে আমার এটা তো বঙ্গোপসাগরের যে ওই ঢেউকে নিয়ন্ত্রণ করার জন্য, পানিকে নিয়ন্ত্রণ করার জন্য ওই ক্রস বাঁধের প্রস্তাবনা রয়েছে। সেটা দীর্ঘ 7 কিলোমিটার, সেটা হবে যে ফুজরাট টু সন্দ্বীপ চ্যানেল ওই দিক দিয়ে হওয়ার কথা প্রস্তাবনা রয়েছে। সেক্ষেত্রে আমি বলেছি যে যদি এই যে ক্রস বাঁধটা দেওয়া হয়, তাহলে আমাদের আশঙ্কা থেকে যায় কোনটা, সন্দ্বীপ চ্যানেল নিয়ে আশঙ্কা থেকে যায়। আপনি জানেন মুড়ি প্রজেক্টটা যখন এরশাদের আমলে স্থাপন করা হয়, মুড়ি প্রজেক্ট যেটা, হ্যাঁ, ফেনী নদীর উপরে মুড়ি প্রজেক্ট যেটা সন্দ্বীপ চ্যানেলের মানে ওই আপনার উত্তর প্রান্তে, সেই মুড়ি প্রজেক্ট স্থাপন করা হচ্ছে, শেষ প্রকল্প নির্মাণ করার সাথে সাথে দেখা যাচ্ছে যে ফেনী নদীটা অনেকটা মারা গেছে, ফেনী নদী সরে গেছে, দুদিকে চর জেগে গেছে। আজকে যে ইকোনমি জোন আমরা বলি, যে ইকোনমি যে জোনটা করা বলা হচ্ছে, সেটা হচ্ছে যে একমাত্র হচ্ছে যে আপনার মুড়ি প্রজেক্ট প্রকল্প হওয়ার কারণে 2 পাশে চর যাচ্ছে, সেই চর অঞ্চলে কিন্তু আমাদের আপনার ইকোনমি জোন, মিরসরাই ইকোনমি জোন আমাদের গড়ে হচ্ছে। ঠিক অনুরূপভাবে যদি সন্দ্বীপ এবং গুজরাট এই ক্রস বাঁধ দেওয়া হয়, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের সন্দ্বীপ চ্যানেলটা হয়তো সেটা একটা খাল পরিণত হয়ে যাবে। খাল পরিণত হলে অর্থনীতির যে আর একটা বিশাল কাজ, যেখানে আমরা সন্দ্বীপ চ্যানেল থেকে যে মৎস্য আহরণ করে থাকে আমাদের জেলেরা যারা তাদের পেশাজীবী জেলেরা, তাদের জন্য তাদের জীবনটা সম্পূর্ণ হয়ে উঠতে পারে। অন্যদিকে সন্দ্বীপ চ্যানেলে কিন্তু আপনার শিপ ব্রেকিং ইয়েট অর্থনীতির অন্যতম আর একটা মানে লৌহ পণ্য, যে লৌহ আমরা যে উৎপাদন করে থাকি, রড, মানে শিপ ব্রেকিং রড, কাঁচা মালটা পেয়ে থাকি শিপ ব্রেকিং থেকে, সেই শিপ ব্রেকিংটাও বন্ধ হয়ে যাবে। তার কারণটা হচ্ছে আপনার যে বিশাল বিশাল দূরত্ব আকারের জাহাজগুলো যখন এই সন্দ্বীপ চ্যানেলে সীতাকুণ্ড উপকূলীয় অঞ্চলে অর্থাৎ বেলাভূমিতে যে বীজ করে, বীজ যে করতো, সেটা যদি আপনাদের বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে তো এটা শুরু হয়ে যাবে, চর জেগে যাবে, ফলেও জাহাজ তো আসবে না। তাহলে আমরা অর্থনীতি আর একটা বড় ধরনের ক্ষতি সম্মুখীন হচ্ছি। এই জন্য আমি বে টার্মিনাল নির্মাণ করার জন্য আমাদের দেশের এক্সপার্ট যারা আছে, অর্থনীতি এক্সপার্ট আছে, তাদেরকেও আমি বারবার বলতেছি এটা পরীক্ষা করে দেখা হোক, কোনোভাবে অর্থনৈতিকভাবে বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে কিনা, আমাদের পরিবেশের উপরে ভারসাম্য হারাচ্ছে কিনা, সেগুলো দেখার জন্য। অতএব আমাদের বন্দর এবং আমাদের বে টার্মিনাল, নিউমরি কন্টেনার, এবং আমরা আরেকটা যে কুতুবদিয়া যে একটা বলা হচ্ছে, সেই বিষয়গুলো অত্যন্ত সতর্কর সাথে বলে দেখতে হবে, যেহেতু এটা অত্যন্ত সংবেদনশীল এবং স্পর্শকাতর বিষয়। স্পর্শকাতর বিষয়গুলোকে শক্তভাবে এবং সুচারুভাবে পরিচালনা করার জন্য আমাদের আবেদন থাকবে সংশ্লিষ্টদের কাছে। দর্শক, আমরা আজকে আমাদের অতিথি জনাব জামশেদ উদ্দিন, কবি ও কলামিস্ট, তিনি তার আলোচনায় যে কথাগুলো ফুটে উঠেছে, আমরা দেশের কল্যাণে এবং দেশের ভবিষ্যৎ নিয়ে, দেশের নিরাপত্তা নিয়ে আমরা কাজ করব, এবং যতগুলো আমরা প্রকল্প গ্রহণ করি না কেন, যে প্রকল্প অন্য
প্রতিষ্ঠানের প্রতিবন্ধক না হয়, যে যদি আমরা বে টার্মিনাল করতে যে শিপ ব্রেকিং ইয়ার্ডকে যাতে নষ্ট না হয়, আবার এই বন্দর পরিচালনা নিয়মিত কন্টেইনার টার্মিনাল পরিচালনা করতে গিয়ে যেন আমাদের যে আয়ের যে সচরাচর যে গতানুগতিক যে আয়টা হচ্ছে তার চেয়ে কম না হয়ে বরং বেশি হয়, এবং বন্দরের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, এবং আমাদের যে এই মহেশখালীতে যে টার্মিনাল হচ্ছে সেই টার্মিনালের জন্য আমাদের দেশের কল্যাণের জন্য এই যেটা হলো গিয়ে ডিপ সি পোর্ট, এই পোর্ট করতে গিয়ে যেন আমাদের দেশের নিরাপত্তা স্বার্থ পরিবর্তী না হয়, এই বিষয়গুলোকে মাথায় নিয়েই আমাদের দেশকে এবং দেশের কল্যাণে প্রকল্প গ্রহণ করতে হবে এবং আমাদের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হবে। এই বিষয় নিয়ে আমরা সবসময় এই বাংলা খবর পত্রিকা দেশের উন্নতি, সমৃদ্ধি এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমরা সময়ে সময়ে আলোচনা করে থাকি। আজকের আলোচনায় আপনাদের যদি ভালো লেগে থাকে এবং এই ব্যাপারে যদি কোনো মন্তব্য থাকে, আমরা মনে করি যে আমাদের সেই আলোচনা এবং মন্তব্য আমাদের সহায়ক হিসেবে কাজ করবে। সকলকে ধন্যবাদ। আবারও সকলের প্রতি আহ্বান জানাচ্ছি যে আমাদের সকলেরই এক উদ্দেশ্য, দেশের কল্যাণ করা এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং দেশের উন্নতি সমৃদ্ধি কামনা করা। এখানে শেষ করছি। ধন্যবাদ।